সময় 1:40, আর শেষ হলো আমাদের কন্যাকুমারী সাইট সিনের ট্রিপ। পার হেড 200 টাকা করে। 200 টাকা দিয়ে কন্যাকুমারী সাইট সিন করে যখন আমরা হলিডে হোমে পৌঁছালাম, তখন আমাদের পেটে ছুঁচোতে ডন দিচ্ছে। তড়িঘড়ি খাওয়া দাওয়া করে আমরা পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমে। তবে সূর্যোদয় বা সূর্যাস্ত কোনোটির সাক্ষী আমরা এই দিনও হতে পারলাম না। সময় হচ্ছে বিকাল 5:45, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তামিলনাড়ুর দক্ষিণের একদম শেষ বিন্দুতে। মানে আমরা রয়েছি এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ যেখানে 3টে সাগর একত্রিত হয়েছে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরবিয়ান সাগর। এই 3টে সাগর এই জায়গাতে একসঙ্গে মিলিত হয়েছে, তাই জন্য এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে ভারতীয় ভূখণ্ডের সবথেকে শেষ স্থলভাগ, মানে সবথেকে শেষ বিন্দু। আর এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, এই সাইডটা হচ্ছে আরব সাগর, আর এর সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর। যেহেতু 3টে সাগর এখানে মিলিত হচ্ছে, তাই মানুষের ধারণা এই স্থানের একটা ডুব হয়তো তাদের জীবনের সব পাপ ধুয়ে ফেলতে সক্ষম। কিন্তু সত্যিই কি একটা পবিত্র স্থানের একটা স্পর্শ মানুষের কর্মফলকে ধুয়ে ফেলতে পারে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এই পিছনে না প্রচুর মানুষ স্নান করছে, তবে এইখানে স্নান করাটা যথেষ্ট বিপজ্জনক। একদম শেষ প্রান্ত তো, এখানে আমাদের পুরীর মতো বা দীঘার মতো কিন্তু যে বিচ রয়েছে সেরকম না, এখানে কিন্তু সব পাথর। এবার পাথর প্রচণ্ড ধার হয়ে রয়েছে, সবসময় পাথরের উপরে জল এসে মানে আছড়ে পড়ছে, ঢেউ উপরে হচ্ছে, যার জন্য পাথর কিন্তু প্রচণ্ড পিছল হয়ে রয়েছে, প্লাস প্রচণ্ড ধার হয়ে রয়েছে। এবারে এইখানে কিন্তু আপনারা এসে যদি স্নান করেনও খুব সতর্কভাবে স্নান করবেন কিন্তু, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ডিপ রয়েছে। আর এইখানে দেখুন এরকম নীল মানে এইগুলো দিয়ে এখানে পুরো বাধা রয়েছে, মানে ওই সাইডে কিন্তু মানুষ যেতে পারবে না। আর এখানে কিছু পুলিশও দাঁড়িয়ে রয়েছে। ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওই একটা কারণেই, এখান থেকে এই সমস্ত মানুষদেরকে খানিক্ষণ পরেই তুলে দেওয়া হবে। কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, কালকে কিন্তু এখানে কোনো মানুষজন মানে স্নান করছিল না, কিন্তু এখন সব স্নান করছে। তাই ঘুরতে এসে স্নান না করাই ভালো। আর যদিও বা স্নান করেন, নিজের সতর্ক থেকে স্নান করবেন, কারণ ঘুরতে এসে কোনো বিপদ হয়ে যাক এটা কেউই চায় না। তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিন্তু এই জলে নামবেন। আর আজকে একটু আশায় ছিলাম যে হয়তো আজকে সানসেটটা দেখতে পারবো, যেহেতু দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম তখন দেখলাম যে বেশ সূর্য উঠেছে, কিন্তু তারপরে দেখলাম আবার বৃষ্টি হয়েছে, আর আবার আকাশ পুরো মেঘে ভর্তি। তো আমার মনে হয় না যে সানরাইজ বা সানসেট কোনোটাই আমরা আর দেখতে পারবো, কেননা এই মেঘ মনে হচ্ছে না কালকে সকালেও কাটবে। এখন আবার ছিটিছিটি করে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এইবার হয়তো বরাতে সূর্যোদয় সূর্যাস্ত কোনোটাই দেখা আমাদের লেখা নাই বরাতে, কিন্তু ভবিষ্যতে আবার চেষ্টা করব এইখানে এসে সূর্যোদয় বা সূর্যাস্তের যে প্রাকৃতিক শোভা বা প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার। আর আমি অ্যাকচুয়ালি এখানে 3 দিন ধরে রয়েছি আমরা, 9, 10, 11 তারিখে বিকালে আমাদের ট্রেন। তো আমরা প্রতিদিন নিজেদের সঙ্গে যেটুকু ঘটনা ঘটছে, যেটা আমরা উপলব্ধি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এর আগের দিন বলেছিলাম এখানে যে বৃহন্নলারা রয়েছে তাদের খুব উপদ্রব, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলে যেটা হয় যে ওরা খুব মানে গালাগালাজ করে, খুব অভিশাপ দেয়, সেই কারণে আমরা ওদেরকে দেখলেই ধুচ্ছাই করি। কিন্তু এইখানে না সেই জিনিসটা নয়, আমি দেখলাম। এর আগেও কালকে আমাকে ধরেছে, কিন্তু আমি ওরকম বেঙ্গলে যে ব্যবহারটা আমরা করি সেরকমভাবে আমরা সরে আসলাম যে না না হবে না, পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যখন ধরলো না, কাল সেই দুদিনও আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার ওরা কিন্তু করেনি। আর আজকেও যখন ধরলো তখন আমি দেখলাম যে ওরা যখন খারাপ ব্যবহার করেনি, আমি ভালোভাবেই বললাম যে নেই হ্যাঁ, দিয়ে তখন ওরা দেখলাম যে কোনো খারাপ ব্যবহার করলো না, বরং আমাকে আশীর্বাদ করলো, বলে ঠিক আছে বলে আশীর্বাদ করে চলে গেল। তো তাই জন্য বলছি এখানে আসলে যারা রয়েছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওরা কিন্তু খারাপ ব্যবহার করছে না বা করে না। বেঙ্গলে যে খারাপ ব্যবহারটা করে সেই জিনিসটা কিন্তু এখানে করে না। সূর্যাস্তের দেখা না মিললেও এই দিন দেখা মিলেছিল বাঙালির প্রিয় খাদ্য মাছের সঙ্গে। চটজলদি একটা মাছ ভাজিয়ে নিয়ে প্যাকিং করে নিলাম রাত্রের জন্য। আজ রাত্রে খাওয়ার জন্য আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। এর দাম হচ্ছে 130 টাকা। বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন ফ্রাইড রাইস রয়েছে। আর আমরা আজকে বাইরে থেকে নিয়ে এসেছিলাম এইরকম সাইজের একটা মাছ, কিছুটা ওই আমাদের আয়লা মাছের মতো খেতে বললো। এটা জাস্ট ফ্রাই করা রয়েছে, কিন্তু আয়লা মাছ না, অন্য কিছু একটা নাম বললো মাছটার। আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের আর কি কারি টাইপের, মালাই কারি না কিন্তু কারি টাইপের।
মোটামুটি 8 পিস রয়েছে। এই চিংড়ি মাছটার দাম হচ্ছে 200 টাকা, আর এই এরকম সাইজের মাছটার দাম হচ্ছে 100 টাকা। নিয়ে নিয়েছি চিংড়ির কারি, একটু মাখিয়ে খেয়ে দেখি। এখান থেকে আমাদের হলিডে হোম থেকে অর্ডার করেছিলাম গরম গরম ভাত আর এই চিংড়ির কারি। বেশ এরকম এরকম সাইজের না অনেকগুলো চিংড়ি রয়েছে, আর খেতে মোটামুটি খুব খারাপ বলবো না, আবার যে আমাদের বাঙালিদের মতো রান্না তাও বলবো না। এবারে এইখানকার রান্না তো একটু অন্যরকম হবে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু খেতে খারাপ না। ফ্রাইড রাইসটা রয়েছে, একটু খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা না পুরো ভেজিসে ভরপুর, আর ডিমও রয়েছে আর চিকেনও রয়েছে, প্রচুর পরিমাণে ডিম আর চিকেন রয়েছে। কিন্তু আমাদের মানে বেঙ্গলে যে সমস্ত ফ্রাইড রাইস হয় সেই টাইপের ফ্রাইড রাইসের মতনই কিন্তু এটা খেতে। আমার মনে হয় ভিতরে না কোনো বাঙালি শেফ রয়েছে, কারণ হলিডে হোমের রান্নাগুলো না অনেকটা বাঙালি আদলে মানে রান্না করা হচ্ছে। আর এই যে মাছটা রয়েছে, এরকম কিং সাইজের একটা মাছ রয়েছে, একটু খেয়ে দেখি। খেতে ভালো বেশ। সামুদ্রিক মাছের যেরকম আমাদের আয়লা মাছের টেস্ট হয়, আমার সেরকমই লাগছে। আয়লা বা খয়রা একটু টক টক টেস্ট, সেরকমই লাগছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে অনেক জায়গায় সি ফুডের দোকান আমি খুঁজেছিলাম, কিন্তু পাইনি ফার্স্টে। পরে সুমিতি সি ফুডের দোকানটা খুঁজেছে, তো ওখান থেকে মাছটা নিয়েছে। মাছটার দাম নিয়েছে 100 টাকা, কিন্তু এত বড় মাছ 100 টাকা, বেশ মানে ভালো। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি, আর ভালো লাগছে না, আজকে শুয়ে পড়বো। আর কালকে জানি না বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড সাইক্লোন টাইপের হাওয়া দিচ্ছে, ঝড় বইছে, আর সঙ্গে বৃষ্টিও পড়ছে। এবারে কালকে সকালে বেরাতে পারবো কিনা বুঝতে পারছি না। যদি বেরাতে পারি তাহলে তো ভালো, তাহলে ভাবছি গান্ধী মেমোরিয়ালটা যাব, আর একটা মন্দির রয়েছে সেই মন্দিরটা যাব। আর যদি বাই চান্স না বেরাতে পারি তাহলে আর কিছু করার নেই। কালকে বিকালে আমাদের ট্রেন রয়েছে 6টার সময়, তাহলে একদম বিকালে স্টেশনে গিয়েই তারপরে দেখা হবে। পরের দিন সকাল আমরা পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমের পাদদেশে মহাত্মা গান্ধী মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে। আজ বাংলা 25শে পৌষ 1430, ইংরাজি 11ই জানুয়ারি 2024। সময় হয়েছে সকাল 10টা, আর এই মুহূর্তে আমরা রয়েছি মহাত্মা গান্ধী মেমোরিয়ালে। অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন ধরে রয়েছি, তো 3 দিন ধরে রয়েছি, আর আজকেই আমাদের কন্যাকুমারীতে শেষ দিন। আর আমরা খুব আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় ঘুরছি আর দেখছি। আর কালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখব, কিন্তু কালকে সন্ধ্যাবেলা থেকে এখানে মানে রীতিমতো সাইক্লোনের মতো ঝড় চলেছে আর বৃষ্টি হয়েছে, যার জন্য কালকে খুব তাড়াতাড়ি আমরা রুমে চলে গেছিলাম। আজকে এসে আমরা মহাত্মা গান্ধী মেমোরিয়ালটা দেখবো ভাবলাম, তো সেই কারণে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে এসেছি। এবার যাই ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কীরকম। বাইরে থেকে কিন্তু পরিবেশটা দেখে খুব ভালো লাগছে, অনেক লোকজন ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে বসছে, কিছুক্ষণ কাটাচ্ছে, আর এখানে ফটো তুলে তারপরে কিন্তু বাইরে আসছে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানকার অ্যাকচুয়াল পরিবেশটা কীরকম, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই হচ্ছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল, আর এই মহাত্মা গান্ধী মেমোরিয়ালটা একদম ত্রিবেণী সঙ্গমের গোড়ায় অবস্থিত। বেশ সুন্দর একটা মন্দিরের মতো করা রয়েছে, আর ভিতরে পরিবেশটা কিন্তু খুব নিরিবিলি। এখানে প্রত্যেকটা মন্দির হোক বা ঠাকুরের স্থান হোক বা যে কোনো জায়গা, মানে বিবেকানন্দ মেমোরিয়াল হোক বা মহাত্মা গান্ধী মেমোরিয়াল বা যে কোনো ঠাকুরের মন্দির, প্রত্যেকটা জায়গার ভিতরটা কিন্তু খুব মানে নিরিবিলি আর একদম পিন ড্রপ সাইলেন্ট। এখানে আসলে আপনার মনের একাগ্রতা বাড়তে বাধ্য। মহাত্মা গান্ধী মেমোরিয়ালে রয়েছে গান্ধীজির ছেলেবেলার ছবি, ওনার যৌবনের ছবি, সঙ্গে ওনার বাবা মার ছবি, গান্ধীজির বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য, ওনার বাণী, বিশ্বকবির সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি সহ এইরকম নানান দৃশ্য। এবং সর্বশেষে রয়েছে গান্ধীজির দেহত্যাগের দৃশ্য, এবং ওই সময় গান্ধীজির মুখ থেকে বেরোনো সেই উক্তি, হে রাম। গান্ধীজি একজন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব হলেও বর্তমান সময়ে ওনাকে নিয়ে বেশ কিছু বিরূপ মন্তব্য শুনতে পাওয়া যায়, তবে সে প্রসঙ্গে এখানে উজ্জ্ব থাকাই শ্রেয়। গান্ধী মেমোরিয়ালের ভিতরে মহাত্মা গান্ধীর একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি বিভিন্ন যে কর্মকাণ্ড উনি করে গেছেন
সেই সমস্ত ছবি সহকারে দেখানো রয়েছে। তার কিছু কিছু ঝলক আপনারা ইতিমধ্যে দেখেছেন, তবে সব কিছু তো তোলা সম্ভব না বা দেখানো সম্ভব না, বা এইটুকু ভিডিওর মধ্যে সব কিছু বলাও সম্ভব না। তো গান্ধী মেমোরিয়ালে কিন্তু কোনো রকম কোনো টিকিট নাই। জুতো রাখার জন্য শুধুমাত্র মাথা পিছু 5 টাকা করে আপনার কাছ থেকে নেবে। আর ভিতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই অ্যালাউ আছে। আপনি কিন্তু এসে অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। আর গান্ধী মেমোরিয়ালের একদম যে টপ, মানে একদম যে ছাদ, সেই ছাদ থেকে না ত্রিবেণী সঙ্গমের যে দৃশ্য খুব সুস্পষ্ট আর খুব সুন্দর। আজকে একটু রোদ উঠেছে, তাও মেঘলা আছে, কিন্তু যদি পুরো রোদ ওঠে তাহলে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের যে জলের কালারের যে পরিবর্তন বা চেঞ্জনেসটা, সেটা স্পষ্ট বোঝা যায় এই গান্ধী মেমোরিয়ালের একদম ছাদ থেকে। ছাদে প্রচণ্ড হাওয়া, আর ছাদ থেকে চারিদিকের দৃশ্যটা না খুব সুন্দর। এখানে একটা লাইট হাউস রয়েছে, তবে আমার মনে হয় সেই লাইট হাউসে না উঠে এখান থেকে যদি আপনারা সমুদ্রের ভিউ নেন বা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন, সেটা কিন্তু আরও বেশি ভালো আপনাদের কাছে লাগবে। গান্ধী মেমোরিয়ালের পাশে এই যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে প্রচুর দোকান রয়েছে, সব বিভিন্ন জিনিসের বাজার রয়েছে কিন্তু এই রাস্তায়। শেষ দিনে আপনারা এখানে একটু ঘুরে নিজেদের পছন্দসই কিন্তু জিনিসপত্র কিনে নিতেই পারেন। এখানে শীতের জিনিস থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জাম জিনিস, ঘর সাজানোর জিনিস, মেয়েদের চুড়ি বালা, সব মানে সব ধরনের সাজার জিনিস কিন্তু এখানে আছে। গান্ধী মেমোরিয়াল থেকে হলিডে হোমে ফেরার সময় আকাশের মুখ ভার থাকলেও কন্যাকুমারী ছাড়ার জন্য স্টেশনে যাওয়ার সময় আকাশ ছিল একদম নীল। আমাদের বরাতের উপর ক্ষোভ এবং সূর্যোদয় সূর্যাস্ত না দেখার আক্ষেপ সুমিতের গলায়ও ছিল স্পষ্ট। সময় 5:35, আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম কন্যাকুমারী স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 12634 কন্যাকুমারী চেন্নাই এগমোর এক্সপ্রেস। ট্রেনে উঠবো, উঠে জাস্ট গিয়ে সিটে বসবো, বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা খালি দেখুন একবার, চারিদিকের ওয়েদারটা দেখুন, পুরো আকাশ পুরো ঝকঝকে, সূর্য উঠেছে। আজকে সানসেট বা কালকে সানরাইজ কিন্তু চরম দেখা যাবে এখান থেকে। আমাদের ভাগ্য খারাপ, সানসেট আমরা দেখতে পাইনি, সানরাইজ দেখতে পাইনি। বাকি মোটামুটি সব জায়গা ভালো ঘুরেছি, খারাপ ঘুরিনি। এটুকুই দুঃখ রয়ে গেল যে সানরাইজ আর সানসেট এত দূরে আসলাম আমরা, এত দূরে এসে মানে দেশের পূর্ব প্রান্ত থেকে একদম দেশের দক্ষিণ প্রান্তে আসলাম, এসে আমরা এত সুন্দর মনোরম একটা দৃশ্য থেকে বঞ্চিত হলাম। কি করা যাবে, ভাগ্যের উপরে কারুর হাত নাই, আমাদেরও হাত নাই। এটা আমার প্রথম এত দূরের একটা জার্নি ছিল। তো জার্নিটা সব কিছু ভালো হয়েছে, কিন্তু সবের মধ্যেই কিছু খারাপ থাকে, আবার সব খারাপের মধ্যেই কিছু ভালো থাকে। ঠিক সেরকমই আমাদের এই খারাপটা, হয়তো এই সানরাইজ আর সানসেটটা দেখতে পারলাম না, এটাই। আচ্ছা, এখান থেকে আমরা যাব হচ্ছে চেন্নাই এগমোর। চেন্নাই এগমোরে আমরা একটা দিন থাকবো, কেননা কালকে 6:20 এই ট্রেনটা চেন্নাই এগমোরে পৌঁছাবে। আর চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেন হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস আছে কালকে সকাল 7টায়। তো আমরা সেই রিস্কটা পেলাম না যে যদি বাই চান্স ট্রেন লেট করে দেয় আরও চেন্নাই এগমোর থেকে চেন্নাই সেন্ট্রাল অবধি আসতে হবে। তো সেই কারণে আমরা একটা দিন চেন্নাইতে হল্ট করব। এখন চেন্নাইতে কিছু দেখার আছে কিনা আমি জানি না, সত্যি কথা। আর এত দূরের জার্নি না কোনোদিন করিনি, তো এত দূর জার্নিতে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু বাড়ির ভাত খাবো। তো যদি কিছু দেখানো থাকে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি কিছু দেখানো না থাকে তবে পরশু দিন অর্থাৎ 13 জানুয়ারি আমরা নিয়ে আসবো 12834 চেন্নাই সেন্ট্রাল টু হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের একটা ট্রেন ব্লগ। জানি না ট্রেন ব্লগটা কীরকম হবে বা এর আগে ট্রেন ব্লগটা কীরকম হয়েছে, কেননা এখনও তো এডিট করা হয়নি কিছুই, জাস্ট সব কিছু ভিডিওগ্রাফি তুলে শুধুমাত্র মোবাইলে স্টোর করে রাখা রয়েছে, এখনও কোনো এডিটিং বা কিচ্ছু করা হয়নি। আর আমার প্রথম ট্রেন ব্লগ এগুলো, তো কতটা কি ভালো হবে কি না হবে আমি কিছুই জানি না, কিন্তু চেষ্টা করবো যে ওরকম একটা ট্রেন ব্লগ নিয়ে আসার। তো যাই হোক, আর বিশেষ কথা বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের দিন করমণ্ডল এক্সপ্রেসে। রেলগাড়ির কামরা থেকে যখন বাইরের দিকে তাকালাম তখন দেখি সূর্য অস্তাচলে। মনে মনে ভাবলাম, ভাগ্যদেবী আমাদের এই দৃশ্য থেকে বঞ্চিত করেছেন ঠিকই, তবে সামনে হয়তো আমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। আর এরই সাথে দেবী কন্যাকুমারীর উদ্দেশ্যে মনে মনে বললাম, আবার আসিব ফিরে কন্যাকুমারীর তীরে, দেখিতে সূর্যোদয় সূর্যাস্তের অপূর্ব শোভা।